স্বাগতিক সংযোগের সাথে আছি শবনম আজিম। আলোচনায় ভোটের রাজনীতি, ভোটের হিসেব নিকেশে নেওয়া হচ্ছে সরকারি অনেক সিদ্ধান্ত, রাজনৈতিক নানা কর্মসূচি। আলোচনা হচ্ছে পাঠ্যপুস্তকে পরিবর্তন থেকে শুরু করে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি যেমন ভোটের রাজনীতি, তেমনি বিরোধী দলের ভারত বিরোধিতাও ভোটের রাজনীতিরই সমীকরণ। বাংলাদেশের রাজনীতিতে ধর্মকার্ড, ভারত বিরোধিতা আর ভোটের রাজনীতির সমীকরণ নিয়ে কথা বলবো আজকের একাত্তর সংযোগে। আমাদের সাথে আজ যুক্ত হচ্ছেন ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন রিয়াজউদ্দিন আহমেদ, সম্পাদক, দি নিউজ টুডে। স্বাগত জানাচ্ছি আজকের টেবিলে। আলোচনা যেতে চাই এবং দর্শককে বলছি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন, জানাতে পারেন, মন্তব্য করতে পারেন, প্রশ্ন। এবং আলোচনার শুরুতেই যদি ডক্টর আনোয়ার হোসেন আপনার কাছে চলে আসি, আমরা দেখলাম ওবায়দুল কাদের বলছেন ধর্ম ব্যবসায়ীদের সবচেয়ে বিশ্বস্ত পৃষ্ঠপোষক খালেদা জিয়া ও বিএনপি, এবং অন্যদিকে আবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজই বলেছেন সরকার হেফাজতকে বসিয়ে এনে কাছে টানার চেষ্টা করছে। এই যে পাল্টাপাল্টি একরকম ধর্মীয় বিষয় বা ধর্মভিত্তিক যে বিষয়গুলো আছে, রাজনীতিগুলো আছে, সেগুলোকে নিয়ে কথা বলা, কিন্তু আবার নিজেই সেই জিনিসটি করা, এই যে স্ববিরোধিতা কেন, বা এ আসলে কোন দিকের রাজনীতির ইঙ্গিত দিচ্ছে? আমাদের দেশের রাজনীতির একটি স্থায়ী রীতি হচ্ছে যখন যে দল বা মহলে যে কথাটি প্রয়োজন বা স্বার্থ সিদ্ধির উপায় হবে সেটি তারা বলবে, কিন্তু তার সঙ্গে তাদের অতীত বা বর্তমানের মিল না হলেও এই কথাটা বলে। তো বাংলাদেশের রাজনীতিতে ধর্মের ব্যাপারটি নিয়ে আমার একটু আত্মকথনে যেতে হচ্ছে, কারণ আমার একটি লেখা, একটি প্রচ্ছদ প্রতিবেদন 1984 30 নভেম্বর সাপ্তাহিক বিচিত্রায় প্রকাশিত হয়েছিল। তার শিরোনাম ছিল জি জি ডক্টর আনোয়ার, আপনাকে আমি একটু থামাচ্ছি, কারণ বোধহয় একটু আমাদের অডিওতে প্রবলেম হচ্ছে। আমি উনার মন্তব্য নিতে নিতে নিশ্চয়ই আপনার এই সমস্যাটি কেটে যাবে। রিয়াজউদ্দিন আহমেদ, আপনার কাছে যদি একই প্রশ্ন রাখি। আপনি বলছেন কিসের ইঙ্গিত দিচ্ছে? আমি দেখি এটা সুবিধাবাদের ইঙ্গিত দিচ্ছে। এটা আমাদের রাজনীতিতে সুবিধাবাদটা বলে তো একটা কথা আছে। তো এই সুবিধাটা নির্বাচনের আগে সবাই নেওয়ার চেষ্টা করে। নির্বাচনে কতগুলি অঙ্ক কষে, ইকুয়েশন, তারপরে পারমিউটেশন, কম্বিনেশন, এগুলি করে ভোটের রাজনীতি, ভোট কি করে ভোটারদেরকে ধরা যায়। আপনি দেখেন আমাদের ভোটের রাজনীতির অঙ্কটা খুব সোজা হলো এই জন্য যে আমাদের বিএনপি এবং আওয়ামী লীগ দুটি বড় দল, তাদের কিন্তু তৃণমূলের ভোটের আমরা দেখেছি যে অঙ্ক আমরা দেখি এটা কাছাকাছি 33, 35 এর মধ্যে, বা অ্যালায়েন্স করে 40 এরকম। বাকি ভোটটা সুইং ভোট কিন্তু ডিসাইড করে ক্ষমতায় কে যাবে। তো এই জায়গার মধ্যে সুইং ভোট টানার জন্য কিছু সুবিধাবাদের দিকে ঝুঁকতে হয়। নর্মাল যেগুলি কমিটেড ভোট সেগুলি তো আসবে, এই সুইং ভোট ধরার জন্য বিভিন্ন রকম সুবিধাবাদী কাজকর্ম করতে হয়, এবং আমাদের রাজনৈতিক দলগুলো সেটা করে থাকে। আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ যেমন হেফাজতের দিকে ঝুঁকছে, বিএনপি ভারতের বিরোধিতা নিয়ে মাঠে নেমেছে, এবং যে বিএনপি হেফাজতের বিশ্বস্ত তারা এখন হয়ে গেল বিলেন, হেফাজত হয়ে গেল তাদের কাছে বিলেন। তো এইগুলি খুবই ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট। তো নির্বাচন তো এখনো অনেক দূরে, এগুলি আরও অনেক কিছু দেখা যাবে, অনেক নতুন নতুন সুবিধাবাদ বা নতুন নতুন চিন্তা ভাবনা করে কি করে ভোট নিজেদের দিকে টানা যায়। যেটা বললাম যে সুইং ভোটটা না টানতে পারলে ইলেকশনে জিতে যাবে না। সেখানেও প্রশ্ন জাগে যে আসলে কতটুকু সুইং ভোটটি আছে। এই মুহূর্তে আমার সাথে যুক্ত হলেন ডক্টর নুহুল আলম লেনিন, আওয়ামী লীগ নেতা। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে অবশ্যই আসবো। ডক্টর আনোয়ার, আপনাকে থামিয়ে দিয়ে চলে গেছিলাম, আশা করছি নিশ্চয়ই সমস্যাটি প্রযুক্তি বিভ্রাট নিশ্চয়ই কেটে গেছে। আপনার মন্তব্য এখন শোনা যাচ্ছে? আশা করছি এখন শোনা যাচ্ছে। আমি একটু গোড়া থেকে শুরু করেছিলাম যে 1984 30 নভেম্বর সাপ্তাহিক বিচিত্রায় একটি প্রতিবেদন রচনা করেছিলাম
যার শিরোনাম ছিল বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির পুনরুত্থান। তো ওই সময় যারা ধর্মান্ধ গোষ্ঠী তারা খুব রুষ্ট হয়েছিল, প্রেস কাউন্সিল একটা মামলা ঠুকে দিয়েছিল, আবার অনেক প্রগতিশীল মহল বা ব্যক্তি আমার প্রতি রুষ্ট হয়েছিলেন এই জন্যে যে আমি যে ইস্যুটি নেই তা নিয়ে কেন কথা বলেছি। 84-তে এতটা প্রকট ছিল না। তখন আমি উত্তর দিয়েছিলাম যে আমি বর্তমানে যে অশনি সংকেত পাচ্ছি তারই ভিত্তিতে আগামী 20, 25, 30, 50 বছর পরে বাংলাদেশ যা হবে তার কথা বলেছি। এখন তাই দেখছি। এখন ধর্ম রাজনীতির একটা বড় উপাদান হয়ে গেছে এবং সেক্ষেত্রে সবচেয়ে বেশি রেকর্ড অবশ্য বিএনপির, কিন্তু আওয়ামী লীগের রেকর্ডও কম নয় আর কি। পিছিয়ে কেন থাকবে? পিছিয়ে কেন থাকবে কথাটা ঠিকই বলেছেন যে এখানে প্রতিযোগিতা আছে। তো এই ভোটের, রিয়াজ ভাই যেমন বলছিলেন যে আমাদের দেশে কিন্তু রাজনীতির একটি হিসেব, সেটা হচ্ছে ভোটের হিসেব। ভোটের হিসেব করবার জন্যেই আওয়ামী লীগের মতো একটি দল, বাংলাদেশের সবচেয়ে পুরনো দল, সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যাদের সমর্থন করে এবং যে দলটি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, তারাও এই ভোটের রাজনীতি করতে গিয়ে ধর্মনির্ভরতার প্রমাণ দিয়েছে। এই প্রমাণ তো বেশ কিছুদিন থেকেই আছে। আমাদের মনে থাকার কথা নিশ্চয়ই যে 2007-এ একটি নির্বাচন হবার কথা ছিল, যেটা ভণ্ডুল হয়ে গিয়েছিল 1/11-র কারণে। সেই নির্বাচনের আগে একটা বিপন্ন বিস্ময়ের মতো দেখলাম, শুনলাম, খবর পেলাম যে আওয়ামী লীগ নাকি খেলাফত মজলিসের সঙ্গে, ইসলামিক ঐক্য জোট বোধহয় না, ইসলামী খেলাফত মজলিসের সঙ্গে আচ্ছা 5 দফা চুক্তি করেছে। তো এখন আমি হতবাক হলাম এই জন্যে যে খেলাফত মজলিস, ওটা মেইন কনস্টিটিউয়েন্ট যেটা আফগানিস্তান ফেরত তালেবানদের নিয়ে গঠিত, এবং এরা 1999-তে স্লোগান দিয়েছিল বাংলা হবে আফগানিস্তান, আমরা সবাই তালিবান। জি, বাংলা হবে আফগান, আমরা সবাই তালেবান। তার সঙ্গে আওয়ামী লীগের কি করে ভোট মিত্রতা হয় এটা আমার বোধগম্য হয়নি। তা আমি একটা আলোচনার সবাই বলেছিলাম যে আওয়ামী লীগের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছে। তারপরে চুক্তিটি আর কার্যকর হলো না, কারণ নির্বাচন হয়নি। এবং সেই সময় ওবায়দুল কাদের তিনিও একটা মন্তব্য করেছিলেন যে যেহেতু নির্বাচন হচ্ছে না, সেই কারণে আমরা চুক্তিটি বাতিল করে দিলাম। আমি কিন্তু খুব খুশি হতাম যদি বলতেন যেটা আমাদের ভুল হয়ে গিয়েছিল। তা বলেননি, নির্বাচন কাজে এই কথাটার মধ্যে কিন্তু নিজের অজান্তেই তিনি বলেছেন রাজনীতির আসল কথাটা, যে ভোটের হিসেব করে। আচ্ছা, তারপরে ধরো 2011 30শে জুন 15তম সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলাম যে কাজটি করেছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ 8ম সংশোধনীতে 1988-তে, সেটার পুনঃপ্রতিষ্ঠা হলো আমার সংবিধানে। কিন্তু এর আগে একটু খুশি হয়ে উঠেছিলাম যে 72-এর সংবিধানের 4টি রাষ্ট্রের মূলনীতি ফিরিয়ে আনা হয়েছে। যতটুকু খুশি হয়েছিলাম ততটুকু অখুশি হয়ে গেলাম এটাতে। যথার্থই বলছেন যে আমরা খুশি হতে হতেও আবার কেন যেন কষ্ট পাচ্ছি। এবং মজার বিষয় হচ্ছে গিয়ে গণমানুষের চাহিদাটি কোথায় বা তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনটি কোথায় হবে তা নিয়ে প্রশ্ন জাগে। আমি আবারও ফিরবো আপনার কাছে, ডক্টর লেনিন, আপনার কাছে চলে আসতে চাই একই প্রশ্ন নিয়ে, যে কেন এই বিএনপি আওয়ামী লীগ পরস্পর বলছে যে আসলে এই ধর্মভিত্তিক রাজনীতি তারাই করছে এবং নিজেরাই আসলে করে স্ববিরোধিতার মধ্যে পড়ে যাচ্ছে? ধন্যবাদ। একটা রাজনীতি তো হচ্ছে, আপনারা এটা জানেন যে ভোট যেমন একটা ফ্যাক্টর, তেমনি রাজনীতি ইজ এ কম্বিনেশন অফ, কি বলা যেতে পারে, আর্ট অফ কম্প্রোমাইজ, অ্যাডজাস্টমেন্ট এবং সো অ্যান্ড সো। এখন আমাদের দেশের প্রকৃত অর্থে সকল মানুষই ধর্মপ্রাণ, এবং আমাদের দেশের রাজনৈতিক বিভাজন সেই পাকিস্তান সৃষ্টির সময় থেকে
আমাদের এখানে ধর্ম একটা রাজনীতির মূল উপাদান হয়ে আছে। কখনো সেই উপাদান ভারতবর্ষ ভাগ করে পাকিস্তান নামক রাষ্ট্র সৃষ্টি করে, কখনো সেই উপাদান বাংলা ভাষার গলা চেপে ধরে, বাঙালি জাতীয়তাবাদ বা বাঙালি জাতিসত্তার অধিকারকে অস্বীকৃতি জানায় এবং সেটার বিরুদ্ধে লড়াই করে 52 থেকে 71 তার পরিণতি, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং আমাদের ধর্মনিরপেক্ষ স্বাধীন বাংলাদেশ। 75-এ যারা ক্ষমতা গ্রহণ করলেন তারাও শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর 72-এর সংবিধানটিকে তারা নাকচ করে দিলেন এবং সেখান থেকে পার্টিকুলারলি আপনার সংবিধানের 12 এবং 38 অনুচ্ছেদ প্রথমেই জিয়াউর রহমান ওইটা ফরমান বলে উঠিয়ে দিলেন, যেখানে ছিল যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ। পরবর্তীটা স্যার বলছেন যে এরশাদ সাহেব ওইটার মধ্যে আরেকটি প্যারাক ঠুকে দিলেন। এখন আমি এই কথাগুলো বললাম এই জন্য যে আমাদের দেশে এই যে উপাদানটি ধর্মের রাজনৈতিক ব্যবহার, এইটে তো একটা বেদনাদায়ক ঘটনা আমাদের এখানে চলে এসছে এবং এটার দ্বারা এমনও হয়েছে যে আওয়ামী লীগকে বারবার এই ধর্মহীনতার অভিযোগে অভিযুক্ত হতে হয়েছে। ভারত বিরোধিতা সেটাকে সমার্থক করে তোলা হয়েছিল, মানে হিন্দু বিরোধিতা এবং ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে ধর্মহীনতা। যে কথাটা বারবার বঙ্গবন্ধু নিজেও ডিফেন্ড করেছেন যে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। কিন্তু আওয়ামী লীগকে কিন্তু এটা ফেস করতে হয়েছে এবং এই জন্য একাধিক নির্বাচনে তার জন্য মূল্যও দিতে হয়েছে। এখন এটার থেকে কি আমরা এই সিদ্ধান্তে আসবো যে না, যেহেতু এই ধর্মনিরপেক্ষতা অনুসরণ করলে ভোটে জেতা যায় না, সেই জন্য এটা বিসর্জন দিতে হবে এই আদর্শগত অবস্থান? কিন্তু ডক্টর লেনিন, আপনার কথা থেকে আরেকটি প্রশ্ন আমার যাচ্ছে, তা হচ্ছে আপনি বলছিলেন যে পলিটিক্স হচ্ছে কি আসলে আর্ট অফ কম্প্রোমাইজিং, একরকম আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু সেখানে যদি কম্প্রোমাইজিং এর জায়গাগুলি হতো পলিটিক্স, তাহলে কি বঙ্গবন্ধু আসলে এই দেশ উপহার দিতে পারতেন আমাদেরকে? এবং আমি জানি না, মানে আপনার কাছে আমি প্রশ্ন রাখছি, এ কি আজকের দিনে এসে আর্ট অফ গ্র্যাবিং দ্য পাওয়ার অ্যাট এনি কস্ট হয়ে যাচ্ছে কিনা? আমি কিন্তু আপনাকে এই কথাটা বলেছি, এই কথাটা কনক্লুশনটা আমি শুনে তারপরে আপনি বলতে পারেন। কারণ আর্ট অফ কম্প্রোমাইজ আদর্শের সাথে হয় না, হ্যাঁ, আর্ট অফ অ্যাডজাস্টমেন্ট আদর্শের সাথে হয় না, এটা হচ্ছে ট্যাকটিক্স, রাজনীতিতে হ্যাঁ কৌশল হিসেবে এটা হয়েছে। এবং তাই যদি হতো, হ্যাঁ, আপনার এখানে তো সময় কম, সপ্তাহ বলা যাবে না, মানুষ তত্ত্ব কথা শুনতে চায় না। মানুষ যেটা বুঝতে চায় যে আওয়ামী লীগ কি তার আদর্শগত অবস্থান ত্যাগ করেছে এই হেফাজতে ইসলামের সাথে এখন যে আন্ডারস্ট্যান্ডিং করে, এই আন্ডারস্ট্যান্ডিং শব্দটি ব্যবহার করলাম। মানুষ জানতে চায় যে এখন ওই যে স্যার যেটা বললেন যে ইয়েদের সাথে খিলাফতে আলাদের সাথে যে 5 দফা করা হয়েছিল, হ্যাঁ, সে কি তার আদর্শগত অবস্থান পরিত্যাগ করেছে? আমি এখানে একটা বিনয়ের সাথে বলি, আওয়ামী লীগ যদি আদর্শগত অবস্থান পরিত্যাগই করত, তাহলে পঞ্চদশ সংশোধনী করে 72-এর সংবিধানে সেই ধর্ম নিরপেক্ষতা সেটা কিন্তু ফিরিয়ে আনতো না, সেই রাষ্ট্র আদর্শ সেগুলো ফিরিয়ে আনতো না। আওয়ামী লীগ যদি আদর্শগত অবস্থানে পরিত্যাগ করত, তাহলে হেফাজত আলারা যে যাই বলুক না কেন, তাদের সাথে যাই হয়ে থাকুক না কেন, জননেত্রী শেখ হাসিনা তার পরের দিনেই আলাদাভাবে স্টেটমেন্ট দিয়ে বা বক্তৃতায় এই কথা বলতেন না যে পয়লা বৈশাখ উদযাপন বা আমাদের মঙ্গল শোভাযাত্রা এটা আমাদের ঐতিহ্য, হ্যাঁ, এটা তো সাংঘর্ষিক না, হ্যাঁ। সুতরাং বিষয় হচ্ছে এইটা যে এই যে বিশেষ করে এখানে ইসলামী দলগুলোর মধ্যে বা ইসলামী মৌলবাদীগুলোর মধ্যে একাধিক ধারা উপধারা আছে। একটা স্পষ্টভাবে জামাত একটা লিড করে, যেটা ওয়াহাবি ধারা থেকে মৌদুদিবাদ থেকে এসছে, যারা নাকি বাংলাদেশকে তার অস্তিত্বকেও বিশ্বাস করে না, আর এই সকল ভাবাদর্শ মানে এমনকি নারী নেতৃত্ব বলেন, গণতন্ত্র বলেন, মানে পশ্চিমা গণতন্ত্র, এগুলো মৌদুদি মতবাদ বিশ্বাস করেনি। এই একটা ধারা আছে। আরেকটা ধারা আছে যেটা আপনারা জানবেন, এটা হচ্ছে দেওবন্দ ঘরানা, হ্যাঁ, এবং দেওবন্দ ঘরানা মানে হলো কওমি মাদ্রাসার ঘরানা। এরা সবসময় যে পলিটিক্স করে তা না, কিন্তু এদের মতাদর্শগত অবস্থান, এদের কওমি মাদ্রাসার শিক্ষা কারিকুলাম থেকে শুরু করে এরাও কিন্তু এক ধরনের রক্ষণশীল
এবং এই রক্ষণশীলরা সবসময় পলিটিক্যালি ইউজড হয় বা ভায়োলেন্ট হয় তাও না, কিন্তু এরা 2013 সালে এরা কিন্তু ইউজড হয়ে গেলেন। জি, হ্যাঁ, তাণ্ডব আমরা দেখলাম, সেটা আপনারা দেখেছেন। এবং এই অংশটির মধ্যে কওমি মাদ্রাসা নিয়ে তার নিয়ন্ত্রণহীন কওমি মাদ্রাসা, সেটাকে কি করে নিয়ন্ত্রণের মধ্যে আনা যায়, সেটার মধ্যে কি করে একটা জি। সমন্বয় করা যায়, এই ঘটনাটা কিন্তু নূতন না। যেটা এখন দেখলেন নিশ্চয়ই সেটা 13 সালের tactics এর কথা আগেও আপনি কিন্তু বলছিলেন, হয়েছিল। স্ট্র্যাটেজিটা কি সেটাও বুঝতে এবং চাই, তবে সেটা আমি বিরতির বলতে একটা চাচ্ছি সময় যে হয়ে যাচ্ছে। সেইখানে গিয়ে আমরা আমাদের আদর্শগত অবস্থান নিয়ে দৃঢ় থেকেই আমাদের এমন কিছু কৌশল অবলম্বন করা উচিত বলে জননেত্রী শেখ হাসিনা আবার সরকার মনে করেছে, যে অন্তত যারা কিছুটা রক্ষণশীল অথচ তারা মুক্তিযুদ্ধ বিরোধী, তারা বাংলাদেশকে কনসেপ্টকে বিশ্বাস করে না, এইরকম না, নানান রক্ষণশীলতা পশ্চাৎপদ ধ্যান ধারণা হয়তো তাদের আছে, তো এদেরকে তো একটা সময় একটা ধারার মধ্যে ফিরিয়ে আনতে হবে, নিদেন পক্ষে নিউট্রালাইজ করতে হবে। যেই ধর্মীয় দলগুলো একত্র হয়ে গিয়ে 2013 সালের তাণ্ডব ঘটিয়েছিল, জি, দে আর ইউজড বাই দ্য বিএনপি অ্যান্ড জামাত, সেই জায়গা থেকে ফিরিয়ে আনা যায়। জি, হ্যাঁ, সেই এটার কৌশলটি মধ্যে আসলে আমি কিভাবে আমি কাজ করবে নিঃসন্দেহে আমি বলবো, তাও আমি জানতে চাই। আমি নিঃসন্দেহে বলবো এটার সাথে ভোটের কোনো সম্পর্ক নেই। জি। এটার সাথে সম্পর্ক হচ্ছে স্ট্যাবিলিটি একজন অফ দর্শক ডেমোক্রেসি। আছে, ফোনটি নিয়ে আমরা বিরতি থেকে ফিরে এসে আরো আলোচনায় নিশ্চয়ই যাব। হ্যালো, হ্যালো, জি দর্শক বলুন। আমি মুক্তিযোদ্ধা সুভাষ, জি, যশোর বিমান বাহিনী সাইন কলেজের শিক্ষক হিসাবে 38 বছর আছি। আমার প্রশ্নটা হচ্ছে যে 71 সালে যেভাবে দেশটা স্বাধীন হয়েছিল হিন্দু মুসলমান মিলে, কিন্তু দেশ স্বাধীনের পরে দেখছি যে বাংলাদেশে প্রায় 100টা জঙ্গি দল ইসলাম কায়েমের নামে, আবার বিভিন্ন ইসলামিক গ্রুপের যে মানুষগুলো আছে তারা আল কোরআন, নবীজি এবং ইসলামকে কতটুকু ভালোবাসে, এটা আমার প্রশ্ন। বাংলাদেশ থেকে যেভাবে সংখ্যালঘু হিন্দুরা দেশত্যাগ করছে, নির্যাতিত হচ্ছে এবং বিভিন্ন ধর্মের দোহাই দিয়ে তাদেরকে ব্যবহার করা হচ্ছে, আমার কাছে খুব কষ্ট লাগে। এই জন্য রেজনী ভাই আমার খুব পরিচিত লোক, আমি একজন কবি মানুষ, আমার কবিতার বই ওনাকে দিয়েছিলাম। জি দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আলোচনা এগুলো সব আসবে, একটা বিরতির সময় এগুলো নিচ্ছে বিরতি। আরেকবার আমন্ত্রণের কথা সংযোগে আমরা কথা বলছিলাম রাজনীতির হিসেব নিকেশ নিয়ে, এবং আমি আবারও যদি রিয়াজউদ্দিন আহমেদ আপনার কাছেই ফিরে আসি, ডক্টর লেনিনের বক্তব্য থেকে এবং ডক্টর আনোয়ার হোসেনের বক্তব্য থেকে বেশ কিছু বিষয় পাচ্ছিলাম, এবং ডক্টর লেনিনের কাছ থেকে যেই মূলত বিষয়টি পেলাম তা হচ্ছে কিছু ট্যাকটিক্সের ব্যাপার আছে, এবং আমি আসলে তার পেছনে স্ট্র্যাটেজিটি বোঝার চেষ্টায় আছি। সেখান থেকে গণমানুষ আসলে কোথায়? আওয়ামী লীগ যখন এরকম, আমি অবশ্যই আপনার কাছেও প্রশ্নটি করতে চাই, আওয়ামী লীগের আদর্শিক জায়গা থেকে সরে আসার কোনো অবস্থায় নেই, কোনো রকম কোনো প্রশ্নই নেই যখন বলা হচ্ছে, কিন্তু গণমানুষের মাঝে তো একটি ভুল ব্যাখ্যা অপব্যাখ্যার সুযোগ থেকে যাচ্ছে এই কার্যক্রমের মধ্য দিয়ে। কাজে সেখানে গণমানুষের একটা অংশ, আমি যেটা প্রথমেই বলছিলাম যে আমাদের ভোটের হিসাবে তৃণমূলের ভোটের হিসাব আওয়ামী লীগ বিএনপি কাছাকাছি, এবং এটা খুব একটা নড়াচড়া করে না। এরা যদি নেত্রী বলে কালোকে সাদা বলে, তারা ওই সাদা 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 বলতে বলতে কালোকে অনেকটা মানে ধুলাই করে ফেলে। তো ওই রকম কমিটেড ভোট হলো 60-65-70%, বাকি 30% যেটা সুইং ভোট, এইটাকে গণমানুষের ভোট আপনি বলতে পারেন, যে তাদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য কি করা। তো এই যে এই গণমানুষের এই ভোটের মধ্যে এইটা পড়লো কিনা, হেফাজত পড়লো কিনা, ধর্মীয় ভোট, ধর্মের স্লোগান দিয়ে এই ভোটগুলিকে টানা যাবে কিনা, কিছু টানা যাবে, কিন্তু বাই অ্যান্ড লার্জ আমি এটা এগ্রি করি যারা অ্যানালিস্টরা যারা বলেছে যে ধর্মীয় ভোট বিএনপির দিকেই যাবে। জি, বলা হচ্ছে লাভের গুড় বিএনপি না, এটা যাবেই, কারণ কতগুলি আদর্শিক দিক, যেটা এখন ধরেন আপনি যারা সেকুলারলি কমিটেড, তারা বিএনপিকে ভোট দিবে কি জন্য? তারা আওয়ামী লীগকে ভোট দেবে কাম হোয়াট মে। আবার ওই ধর্মীয় অনুভূতি যারা, এইটার যে কোনো কারণে হোক বিএনপির দিকে একটা ট্রাস্ট আছে যে ধর্ম যখন এখানেই দেয়,
ভোটটা দেই। তো এই ভোট খুব একটা সরাইতে পারবে আমি মনে করি না। এবং এই যে হুজুর যারা সেদিন আসলেন, বসলেন এবং অত্যন্ত ইসলামিক নিয়মকানুন মেনে ওনারা আলাপ আলোচনা করলেন, করে এখন ওনারা বলছেন যে আমরা তো রাজনীতি আলোচনা করিনি, রাজনৈতিক কোনো ইস্যুই ছিল না, ইস্যু ছিল কওমি মাদ্রাসার শিক্ষাকে দাওরা হাদিস এটাকে একটা স্বীকৃতি, এম এর একটা স্বীকৃতি নেওয়া। আমরা এম এ পাস করলাম, দীর্ঘদিন সংগ্রাম করতে হয়েছে, সেই প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা তিনজনই বোধহয় এই কষ্ট করে, আপনিও কষ্ট করে এম এ পাস করেছেন। তার থেকে কওমি মাদ্রাসায় গেলে খুব 5 বছরে খুব সহজে 5 বছরে এম এ পাস করা যেত। তো এই স্বীকৃতি কি করে দেওয়া হয়? এটা আমাদের শিক্ষা ব্যবস্থার বিকৃতি কোথায় নিয়ে যাবে এটাকে আমাকে বলেন আপনি। এবং তার আগে যে পাঠ্যপুস্তকে যে পরিবর্তন হয়েছে এটা নিয়ে অনেক, এবং এটা এখন তো দেখা যাচ্ছে যে রুলিং পার্টির যারা শাসক দল তাদের মানে তাদের কি বলবো কনসেন্ট নিয়েই হয়তো এটা করা হয়েছে, না হলে এটা করে যারা করেছে তারা কি করে পার পেয়ে যায়। তো এইগুলি কিন্তু একটা অশনি সংকেত আমাদের পলিটিক্সের জন্য। যেটা লেনিন সাহেব এবং সৈয়দ আনোয়ার হোসেন সাহেব বলেছেন যে আমাদের কতগুলি কন্ট্রাডিকশনস থাকে। আপনার দেখেন এই কন্ট্রাডিকশনসগুলি মানুষকে অত্যন্ত পীড়া দেয়। আপনি যখন আপনার সাথে ভোটে মিলল না, এই জামাতকে নিয়ে 96-এ আওয়ামী লীগ তো কম করে নাই, বিএনপি তখন বিএনপিকে ছেড়ে জামাত চলে গেল, আওয়ামী লীগের পথে ইলেকশনে করলো। তারপরে এই জামাত টুইস্ট করলো, জামাতের কেয়ারটেকার গভর্নমেন্টের ফর্মুলা দিল গোলাম আজম সাহেব, এটাকে নিয়ে হুলস্থুল বেঁধে গেল সারা দেশে। তো এইগুলি তো আমাদের কন্ট্রাডিকশনস এবং পলিটিক্সকে এত ডিস্টর্ট করে, যার ফলে আদর্শিক জায়গায় রাজনীতি থাকে না, থাকছে যেটা আমি প্রথমেই বলছিলাম, রাজনীতিতে সুবিধাবাদের জায়গায় চলে গেছে। ডক্টর লেনিন, আমি আবার আপনার কাছে ফিরতে চাই। এই যে লাভের গুড় যে বিএনপি খেয়ে যাবে বলছে, তাহলে কেন হেফাজতের সাথে আসলে কোনো না কোনো কৌশল বা কোনো ট্রিক্স খাটিয়ে একটি সমঝোতায় চলে আসে বা তাদেরকে একটি পথে আনার চেষ্টা? আমি তো আমার বেসিক প্রিমিসটাই এটা আলাদা করে ভেবেছি। এবং শুরুতে আপনি বলেছেন এটা আসলে ভোটের রাজনীতি নয়, ভোটের রাজনীতি না। কারণ বাংলাদেশে আগেই বলেছি যে ধর্ম একটা উপাদান রাজনীতিতে, এবং ধর্মের রাজনৈতিক ব্যবহার হচ্ছে সবচেয়ে মারাত্মক উপাদান। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে এই উপাদানটিকে ব্যবহার করে দেশে ডিস্টেবিলাইজ করা, দেশের মধ্যে সংঘাত সৃষ্টি করা, মানুষকে বিভক্ত করা। হ্যাঁ, এই জায়গা থেকে তো আমাদের একটা না এক পর্যায়ে বেরোতে হবে। আজকে যদি আপনি ভাবেন বের হওয়ার পথ কিরকম হবে যে হেফাজতের চাহিদা অনুযায়ী তাদের মতামত অনুযায়ী পাঠ্যপুস্তকে আমরা পরিবর্তন আনবো, ভাস্কর্যের, এটা তো আপনার ভাষা, আমি তো আমার ভাষা। এবং আমরা দেখলাম ভাস্কর্য অপসারণের ক্ষেত্রে যে দাবি সেটিও মেনে নেওয়া হচ্ছে কোর্ট প্রাঙ্গণ থেকে। অন্যদিকে নববর্ষ উদযাপনকে ইসলাম বিরোধী ঘোষণা করলো ধর্মীয় সংগঠনগুলো। কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতির জন্য কোনো রকম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নেই, কোনো রকম শিক্ষাবিদ নেই, নিজেরা কমিটি করে যেটি বলছেন যে 5 বছর একটি মাস্টার্স ডিগ্রি দিয়ে দাও। সব কেন তাহলে? এতে কি তারা পথে আসবে? না, ধরেন আমি বলি যে যেগুলো গ্রহণ করা হয়েছে এটা ইয়েট টু বি সিন যে এগুলো কোন ফল বয়ে নিয়ে আসে। নিঃসন্দেহে আপনি যেটা বললেন যে ওরা যেই স্টেটমেন্টেই করুক না কেন, যেই অবস্থানেই নিক না কেন, পয়লা বৈশাখ বা ইয়ের বিরুদ্ধে, আপনার আমাদের বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে, সেখানে তো আমরা কোনো ছাড় দিই নেই। হ্যাঁ, এবং সেটার কোনো প্রশ্নই ওঠে না। এখন এটি ইউনেস্কো আমাদের মঙ্গল শোভাযাত্রা জাতীয় ঐতিহ্য হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি এটা পেয়েছে। এই সরকারের উদ্যোগ ছিল বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে। প্রশ্নটা হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রস্তাব গিয়েছে। হ্যাঁ, সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রস্তাব এখানে গিয়েছে। এবং এরকম আরো বেশ কিছু মানে 5টি বিষয় যেটা এখন ইউনেস্কো বাংলাদেশের যেই তাদের বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে নিয়েছে। প্রশ্নটা হচ্ছে যে এইটাকে কি করা, এই যে হেফাজতের অনুসারী যেই কওমি মাদ্রাসা, আমরা কি কেউ এটা নিয়ে জানি যে কত কওমি মাদ্রাসার সংখ্যা কত পড়ায়, কিভাবে নিয়ন্ত্রণ করে?
আমরা কিন্তু এই বিষয়টা জানি না। এখন আমাকে যদি কেউ বলেন, আমি অনেক সময় বলি যে আমি সেকুলার মৌলবাদী, হ্যাঁ, তারপর আমি মনে করি যে আমি তো এমন একটা সমাজে বাস করি যেই সমাজের অধিকাংশ না, কেবল প্রায় 99.9% মানুষ তারা ধর্মে বিশ্বাসী। জি, হ্যাঁ, এখন এইখানে সেকুলারিজম মূলনীতিটা ঠিক রেখেও আমরা যেভাবে সেকুলারিজমের এই বাংলাদেশে যে চর্চাটা করি, এটা আরেক দেশের সাথে মিলাতে পারবেন না। মুক্তিযুদ্ধের পর সেকুলারিজম সংবিধান সম্মত করার পরেও আমাদের এখানে রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে, গণমাধ্যমে জি। যেই আগে পাকিস্তানি আমল থেকে যেই কি বলা যায় যে কোরআন শরীফ পাঠ, আজানের দেওয়া, এগুলো কিন্তু অব্যাহত ছিল, পরিবর্তন হয় নাই। হ্যাঁ, আমাদের সেকুলারিজম প্রত্যেক দেশেই, দো ইট ইজ ফ্রম ইউরোপের রেনেসাঁর একটা ধারণা থেকে সেকুলারিজম এসছে, কিন্তু প্রত্যেক দেশেই এই সেকুলারিজমই বলেন, ইউরোপীয় ধাঁচের গণতন্ত্রই বলেন, সে তার একটা ন্যাশনাল ক্যারেক্টার নিয়ে নেয়। হুবহু কোনোটাই এখানে সেইভাবে হবে না। কাজে বাংলাদেশের সেকুলারিজমের চর্চা সেটা কিন্তু অনেকাংশে ধর্মাশ্রিত। জি, হ্যাঁ, আমি আবার আপনার কাছে ধর্মকে ফিরবো। মাইনাস করে এখানে একটু- সেকুলারিজম হচ্ছে না, জি, কিন্তু ধর্মকে মাইনাস করে না হলেও ধর্মের রাজনৈতিক ব্যবহারকে মাইনাস করা হবে। যে সংস্কৃতির অংশ যেটুকু, হ্যাঁ, ঈদ উৎসব আমরা করি, আমরা এই জন্য শেখ হাসিনা একটা স্লোগানও দিয়েছেন যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। রাষ্ট্রসভার হ্যাঁ, উৎসব সবার। কাজে এগুলোর ভেতর দিয়ে তো উনি একটা স্ট্রাগল করতেছেন, যে স্ট্রাগল করছে, হ্যাঁ। কিন্তু সেখানে এত কিছু করার পর ইউনেস্কো আমাদের 5টি বিষয়কে মাথায় নিচ্ছে, আমাদের স্বীকৃতি দিচ্ছে। সেই সময় যখন পাঠ্যপুস্তক পরিবর্তন হয়ে যায় এবং এখন যে বিষয়টি সবচেয়ে বেশি আসছে যে কওমি মাদ্রাসার সনদ, সে সময় তো আবারও প্রশ্ন জাগে। সাধারণ মানুষ, এই প্রজন্ম অনেক প্রশ্ন করতে শিখেছে, এই প্রশ্ন করা শেখানোও কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকেই। সেখানে আমি ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন আপনাকে জিজ্ঞেস করবো যে আমরা কিভাবে এর ব্যাখ্যা দেব? আমি আপনার প্রশ্নের উত্তরে সরাসরি যাবার আগে লেনিন ভাইয়ের একটি বক্তব্য খুবই যুক্তিসঙ্গত, সেই বক্তব্যের ধারাবাহিকতায় আমি কিছু বলি। লেনিন ভাই বলেছেন খুব ভালো একটা কথা, যে কওমি মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত আমার জনসংখ্যার একটি বিরাট অংশ। 14,000 কওমি মাদ্রাসা আছে, 14 লাখের বেশি শিক্ষার্থী শিক্ষার্থী সেখানে আছে। আছে। তাদের সম্পর্কে, তাদের ভবিষ্যৎ সম্পর্কে রাষ্ট্রের কিছু ভাবা দরকার, আমি মেনে নিলাম। কিন্তু সেই ভাবার কাজটি করতে গিয়ে যে পূর্বশর্ত প্রয়োজন ছিল সেটি কিন্তু করা হয়নি। কারণ কওমি মাদ্রাসা সরকারের নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে। এখানে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না, জাতীয় পতাকা ওঠে না, মুক্তিযুদ্ধ বিরোধী কথা। আল্লামা শফি নিজেই, আহমদ শফি, আল্লামা আমি বলবো না, আহমদ শফি নিজেই যে মন্তব্য করেছেন, তার 13 দফা দাবি, সবগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ বিরোধিতা, নারী বিদ্বেষ সব প্রকট হয়ে উঠেছে। তো তাহলে এই কাজটি অত্যন্ত যৌক্তিক আমি মনে করি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, মানবিকও, কিন্তু পূর্ব শর্ত মানা হলো না। উচিত ছিল যে একটা বিশেষজ্ঞ কমিটি করে দেখা যে তাদের পাঠসূচিতে কি আছে, এবং যে পাঠসূচি সংস্কার করে যদি তাদেরকে মূল ধারার সঙ্গে সাঙ্গীকরণ করা যায়, তাহলে সেই একমুখী শিক্ষানীতির যে বিষয়টি ছিল, সেটা হয়নি। রাতারাতি 5 বছর পরেই তারা স্নাতকোত্তর সনদ পেয়ে যাচ্ছে। এখন কথা হলো, মানবিক কাজ করতে গিয়ে কত অমানবিক পরিণতি হবে, সেই জন্য আমি একটু শব্দ গত কদিন থেকে ব্যবহার করছি। এটি অবিমৃষ্যকারিতার একটি প্রকৃষ্ট উদাহরণ, অর্থাৎ না বুঝে না জেনে যে কাজটা করে। যেমন দাওরাই হাদিস ডিগ্রি নিয়ে একটি ছাত্র এসে বলল, আমি তো MA পাস করে গেছি, তাকে কি আমি 71 টিভিতে চাকরি দিতে পারবো, প্রশাসনে দিতে পারবো, বিশ্ববিদ্যালয়ে দিতে পারবো, বিসিএস পরীক্ষা দিতে পারবে? এবং সেখানে কিন্তু প্রশ্ন যাচ্ছে যে কাজটা কিন্তু হয়নি, আর নিশ্চয়ই আমরা আলোচনায় আবারও আসবো। আমাদের একটা বিরতি নিতেই হবে, মূল কথাই তো আসেনি, যে বিরতি থেকে ফিরে এসে নিশ্চয়ই আপনার কাছে ফিরবো। দর্শক, নিতে হচ্ছে বিরতি, থাকুন আমাদের সাথে।
আলোচনার আমন্ত্রণ একাত্তর সংযোগে এবং ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন আপনাকে থামিয়ে দিয়ে চলে গেছিলাম আপনার কাছে ফিরছি। আমি যা বলছিলাম সেখান থেকে শুরু করে লেনিন ভাই বলেছিলেন যে এই যে একটা জনসংখ্যার বা জনতার একটা বিশাল অংশকে জাতীয় মূলধারার সঙ্গে সম্পৃক্ত করার দায়িত্ব রাষ্ট্রের আছে, অনস্বীকার্য এবং তথাস্তু। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এদেরকে যখন ফিরিয়ে আনার কথা বলছেন লেনিন ভাই, আমি তো দেখছি উল্টোটা বাস্তবে, যে হেফাজত আওয়ামী লীগকে ফিরিয়ে নিচ্ছে তাদের দলে। তার কারণ হেফাজত 13 দফা দাবি নিয়ে শাপলা চত্বর 5ই মে 2013 অবরোধ করেছিল। তখন বেগম খালেদা জি আহ্বান জানিয়েছিলেন হেফাজতের পাশে দাঁড়ানোর জন্য জাতিকে। জাতি কথা শোনেনি, বরং আওয়ামী লীগ সরকার বেশ শক্ত হাতে এই ধরনের আইন শৃঙ্খলা ভঙ্গকারী বা এমনকি তারা কোরআনও পুড়িয়েছে, ওই সময় কোরআনও পুড়িয়েছে, আমরা ছবি দেখেছি, বাস্তবেও দেখেছি, এদেরকে মোকাবেলা করে তাড়িয়েছিল। এখন দেখছি আওয়ামী লীগ যখন কাছে টেনে নিল, তার মানে জাতি শোনেনি বেগম খালেদা জিয়ার কথা, শুনেছে আওয়ামী লীগ। জি, এবং সেখানে আমরা দেখলাম যে মুক্তিযুদ্ধের 46 বছর পর যখন মুক্তিযুদ্ধের সপক্ষে তারা দাঁড়াচ্ছে, তখন 46 বছর হঠাৎ করে সব ব্যবধান ঘুচে গিয়ে হয়ে গেল এই যে পাঠ্যপুস্তকের হেফাজতীকরণ, কওমি মাদ্রাসা দাওরাই হাদিস স্বীকৃতি এবং ভাস্কর্য নিয়ে কথা। মূর্তি আর ভাস্কর্য এক নয়। জি, এবং এই বিষয়গুলো আসলে মুসলমান আমরা অনেকবার কথা রাষ্ট্রগুলোতে বলেছি। অনেক ভাস্কর্য আছে, স্বয়ং ইরানে খোমেনির ভাস্কর্য আছে, ইন্দোনেশিয়া মালয়েশিয়া প্রচুর ভাস্কর্য আছে। ইন্দোনেশিয়া তো সবচেয়ে বড় মুসলমান রাষ্ট্র। তো এখন কথাটা হচ্ছে আবার এই যে বঙ্গবন্ধু কারাগারের রোজ নামছে একটি বাক্য আছে যে রাজনীতি করতে গেলে নীতি থাকতে হয়, সত্য কথা বলার সাহস থাকতে হয়। আমি দুঃখিত, যে কৌশলের কথা বলা হচ্ছে এটা রাজনৈতিক কৌশল না, অপকৌশল, নীতিহীন রাজনীতি। এবং সমস্যাটা হয়ে যাচ্ছে এখানে। এখন আপোষ করতে হয়। লেনিন ভাই বলেছিলেন যে আদর্শের সঙ্গে আপোষ নয়, কিন্তু এটা তো আদর্শের সঙ্গে আপোষ হলো, কারণ 15তম সংশোধনী তো সাংঘর্ষিক আপোষ করেছে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় খুব কম। রেজওয়ান আহমেদ, আপনার কাছে এই কৌশল না অপকৌশল, বা একই সাথে আপনার কাছে জানতে চাই যে যেমন ডক্টর লেনিন বলছেন এই আসলে ভোটের রাজনীতি নয়, অন্যদিকে কিন্তু ভারত বিরোধিতা বিএনপির ক্ষেত্রে বারবার দেখছি, এবং এবারও বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর সফর ব্যর্থ হয়েছে। অন্যদিকে কিন্তু আবার আওয়ামী লীগের পক্ষ থেকেও বলা হচ্ছে যে প্রকৃত অর্থে বিএনপির সময় ভারতের সাথে কোনো রকম কোনো সমাধান কোনো কিছুই হয় না। এই সব কেন? আমি বলি ভোটের রাজনীতি না, এটা আমি মানতে পারছি না। এটা অবশ্যই ভোটের রাজনীতি এবং ভোটের কৌশলের কারণেই এত সব কিছু করা হচ্ছে। ভারত কার্ড খেলা হচ্ছে, ইসলামিক কার্ড খেলা হচ্ছে, হেফাজতি কার্ড খেলা হচ্ছে, এবং সব কার্ড খেলে কোনটা যে ট্রাম্প কার্ড হবে এটা এখনো বোঝা যাচ্ছে না, কোনটা যে ডোনাল্ড ট্রাম্প হবে, কোনটা হবে। তবে এটা যে ভোটের রাজনীতি এতে কোনো সন্দেহ নেই, এবং ভোটের রাজনীতি করতে গিয়ে যেটা আওয়ামী লীগের এই হেফাজতকে এই কনসেশন দেওয়ার ফলে যেটা বিএনপির থেকে যে আওয়াজটা উঠেছে যে জামাতের সাথেও তো আমাদের কৌশলগত ঐক্য, আদর্শিক নয়। আওয়ামী লীগও বলছে যে হেফাজতের সাথে তো আমাদের আদর্শিক কোনো মানে ঐক্য নয়, ওইটা ঐক্যও না, এটা মানে অন্যরকম, ওদেরকে ট্যামিং করা, এদেরকে মানে বুঝাই সুঝাই রাখা একটা। তো এই পুরো ঘটনাটি হলো রাজনীতিতে ভোটের কৌশল, এবং ভোটের কৌশলে এই কৌশল কাজ করবে কিনা, এটাতে আওয়ামী লীগ ইসলামিক সব ভোট পাবে কিনা, না ইসলামিক ভোট সময় বলবে, এটা বলবে। কিন্তু এর মধ্যে দেখেন আওয়ামী লীগের জন্য বিপজ্জনক অবস্থাটা হলো যে কতগুলি স্ট্যান্ড যেগুলি নিছে এইগুলি কিন্তু একসময় যে ইসলামিক দলগুলোর থেকেও ব্যাকফায়ার করে। যেমন ধরেন এই যে সুপ্রিম কোর্টের, সময় খুব বেশি নেই, না সুপ্রিম কোর্টের মূর্তি সরানো, এটার কিন্তু বিকল্প কম্প্রোমাইজ ফর্মুলা বেরিয়ে গেছে, প্রধানমন্ত্রী দিয়েছেন যে হয় এটা সরান, না হলে এটাকে অন্য জায়গায়। অনেক ধন্যবাদ। তাহলে এখন এটা করতে গেলেও কিন্তু এটা অলরেডি হেফাজত পজিশন নিয়েছে যে আমরা এটা মানি না, কোনো মানে চিফ জাস্টিস শুদ্ধ সরাইতে হবে।
এখন যেমনটি দেখছি আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের নেতারাই কিন্তু বলছেন যে আসলে তাদের দলের মধ্যে জামাত হেফাজতের অনুপ্রবেশ ঘটে গেছে, এ নিয়ে ভেতরেও বিভিন্ন রকম অসন্তোষ আছে বলেও আমরা শুনতে পাই। প্রকৃতই কি বিষয়টি তাই? মানে এখন তো দেখা যাচ্ছে যে যেটি ডক্টর আনোয়ার বলছিলেন যে যত না হেফাজত কথা বলছে আওয়ামী লীগের সুরে, তার চেয়ে বেশি আওয়ামী লীগই কথা বলতে শুরু করেছে হেফাজতের সুরে। আপনি কি বলবেন? না, আপনার এই শেষের মন্তব্যটার সাথে আমি একমত না। আমি এটা বলতে চাই যে গণতন্ত্রের একটা সার কথা তো হচ্ছে প্লুরালিজম। প্লুরালিজম সমাজে, রাষ্ট্রে, এমনকি দলের মধ্যেও। আওয়ামী লীগ একটা ওই মনোলিথিক দল না যে জামাতের মতো যে এক সুরে এক বাক্য বলবে। এটার মধ্যে নানান চিন্তা, নানান সমাজ, নানান শ্রেণী আছে, চিন্তার পার্থক্য, বৈচিত্র্য, এটা থাকাটাই স্বাভাবিক। এবং সমস্ত ক্রিয়া প্রতিক্রিয়া যদি এক হয় তাহলে ধরতে হবে দেশের কোনো ভবিষ্যৎ নাই। আমার কথা হচ্ছে যে স্যার একটা কথা বলছেন, আমি মাদ্রাসা ছাত্র সম্পর্কে, আমি গত 4-5 বছর আমি একটা রিসার্চ করেছি, এটা গ্রন্থাকারে প্রকাশের অপেক্ষায় আছে। আমার বইয়ের নামকরণ করেছি রাজনৈতিক ইসলামের বিশ্বায়ন ও জঙ্গিবাদের উত্থান পরিপ্রেক্ষিত বাংলাদেশ। এখন আমি এটা করতে গিয়ে আমি দেখলাম যে মাদ্রাসার ছাত্র সংখ্যা, মাদ্রাসার সংখ্যা নিয়ে আমাদের মধ্যে কিন্তু বিভ্রান্তি আছে। ব্যান্ডবেজের হিসাবেই দেখা যাচ্ছে যে কওমি মাদ্রাসা, ইবতাদি মাদ্রাসা, সরকারি যে এগুলো আমাদের, হ্যাঁ, এই সব মাদ্রাসা মিলে মাদ্রাসার সংখ্যা লক্ষাধিক। হ্যাঁ, এবং মাদ্রাসার ছাত্র যদি ওই হিসাবে ধরেন প্রায় কোটির ঘরে, এখন 16 কোটি মানুষের দেশ। এবং সেই জন্য আমি বলি যে মাদ্রাসা ছাত্ররা দে আর অলসো পার্ট অফ দ্য নেশন। এবং তাদেরকে কোনো একটা দল, কোনো একটা সেকশন তাদেরকে রাষ্ট্রের বিরুদ্ধে নিয়ে যাবে, দেশের বিরুদ্ধে নিয়ে যাবে, বিভ্রান্ত করে জঙ্গিবাদের পথে তাদেরকে নিয়ে যাবে। এই জায়গাটাতে সেকুলার ডেমোক্রেটিক ক্যাম্পের সকল দল, এটা আওয়ামী লীগের একার না, আমি মনে করি ইভেন বিএনপিরও এটা দায়িত্ব যে একটা লিবারেল ইসলামও যদি তারা মনে করে, তাইলেও ওই ঢাকা থেকে দেশটাকে নিয়ে আসা দরকার। নাহলে পরে তো এই জাতি তো মানে আবার তুরস্কের ঘটনা ঘটবে, যেখানে সেকুলারিজম ধরে নিয়ে কামাল আতাতুর্ক সংবিধান করলেন, বিশ্বের প্রথম মুসলিম রাষ্ট্র, সে এখন উল্টো পথে যাত্রা শুরু করেছে। আমরা কি সেখানে যাব? আমরা যাব না। সুতরাং আমাদের এখানে স্ট্রাগলটা আছে, এবং ওই 1 কোটি মাদ্রাসা ছাত্র বা মাদ্রাসা পড়ুয়া এবং শিক্ষক, তাদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ব মানে এই না যে তাহারা যাহা বলিবে তাহাই শুনিতে হবে, এবং সেটাই আমরা আশা রাখবো যে তাহারা যাহা বলিবে তাহাই আমরা শুনিব না, যা প্রকৃত সেটাই তাদেরকে আমরা বলবো যে তাদেরকে বাংলাদেশের মূল চেতনায় তাদেরকে আনতে হবে। আমি 100% পারবো আমি তা মনে করি না। এই স্ট্রাগলটা বাংলাদেশে বহুদিন চলবে, আমাদের সমাজে এটা একটা চলমান প্রক্রিয়া। জি, আমাদের শেষ করতেই হচ্ছে, আমাদের সময় শেষ হয়ে গেছে। আমি একটা কথা বলি, খালি সেকুলারাইজেশন অফ দি সোসাইটি, আমাদের হাতে সময় নেই, এটা কিন্তু আমাদের সকলের দায়িত্ব। জি, এটা অবশ্যই দায়িত্ব। জি স্যার, আজকে আওয়ামী লীগ, একটু বাক্য বলি। জি, খুব দ্রুত। আওয়ামী লীগ ফ্র্যাঙ্কেনস্টাইনের দানব তৈরি করছে একের পর এক। জি, এবং সময় আসলে বলবে যে রাজনীতির হিসেব নিকেশ কোন দিকে যাচ্ছে। আমরা হিসেব নিকেশ মেলানোর পথে থাকবো। নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন। আজ বিদায় নিচ্ছে, ধন্যবাদ। থাকবেন, ভালো থাকবেন 71-এর সাথে।